সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুকে আমার নমস্কার। বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাংলার রাজনীতি যারা ফলো করেন, পশ্চিমবাংলার রাজনীতি যারা ফলো করেন, তাদেরকে নিশ্চয়ই এনার সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে না। 1949 সালে জন্ম হলেও 1984 সালে তিনি সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করেন। প্রথমে ইনি কংগ্রেসে ছিলেন, তারপরে একটা না দুটো মুসলিম পার্টিতে তিনি লড়েছিলেন। তারপরে 2016 সাল থেকে তিনি তৃণমূল জয়েন করেন। তৃণমূল জয়েন করে সেখানে বিধায়ক হন। বিধায়ক হওয়ার পরে সেখানে গ্রন্থাগার মন্ত্রী হন। এখন তিনি গ্রন্থাগার মন্ত্রী। তো বর্ধমানে তৃণমূলের কিছু অন্তর্কলহের কারণে বর্ধমানে তার গাড়িতে ভাঙচুর করা হয় এই 2-3 দিন আগে। তাতে এই দাদাজির বড় আত্মসম্মানে লেগেছে, ইগোতে লেগেছে। সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জিকে হুমকি দিয়েছেন, ভয়ঙ্কর হুমকি দিয়েছেন। মমতা ব্যানার্জির সরকার ফেলে দেওয়ার মতন হুমকি দিয়েছেন। মমতা ব্যানার্জিকে চতুর্থবারের মতন যদি ক্ষমতায় আসতে হয়, তাহলে এই হুমকির সারমর্মটুকু মমতা ব্যানার্জিকে বুঝতে হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন, আমরা সারা রাজ্যে আমার 1200 মাদ্রাসা রয়েছে, 450 জামিয়াত ইউনিট আছে, 20 লক্ষ সদস্য আছে তাদের। খুব স্পষ্টভাবে বলছি, দল যদি কোনো ব্যবস্থা না করে, অর্থাৎ ওই যারা গাড়ি ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে যদি দল ব্যবস্থা না নেয়, তাহলে আগামী 10ই জুলাই কলকাতায় মহামিছিল বার করে এর প্রতিবাদ করব। সিদ্দিকুল্লাহ চৌধুরী নৈরাজ্য চায়নি বলেই সিপিএমকে সরতে হয়েছিল। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন, তৃণমূলকে স্বীকার করতে হবে আমাদের অবদান ছাড়া, সিদ্দিকুল্লাহ চৌধুরী এই বলছেন যে আমাদের অবদান ছাড়া তৃণমূল ক্ষমতায় আসতে পারতো না। অর্থাৎ যারা বরাবর বলে রাজনীতিকে ধর্মীয়করণ করবেন না, তারা কিন্তু এই ধর্ম দিয়েই রাজনীতিটা চালাচ্ছেন। যারা হিন্দুত্বের রাজনীতি নিয়ে ব্যঙ্গ করতে থাকেন, তারাই কিন্তু অনেক আগের থেকে এই মুসলিম রাজনীতি করে চলেছেন, অনেক আগের থেকে। তা কিন্তু অতি সন্তর্পণে করে চলেছেন। এতদিন টিভিতে, ইউটিউবে, ফেসবুকে এই মুসলিম তোষণের রাজনীতি বা মুসলিমদের নিয়ে রাজনীতি বা মুসলিমদের প্রাধান্য দিয়ে যে রাজনীতি, তা নিয়ে কেউ কোনো কথা বলতেও সাহস পেত না, এরম একটা জায়গায়। কিন্তু ধীরে 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 আজকাল সবাই ওপেনলি কথা বলতে শুরু করেছে। আগের মতন সেই সেকুলারের যে ভয়টা বা অচ্ছুত বলে যে ভয়টা, যে এই মুসলিম শব্দটা উচ্চারণ করা যাবে না, এই ভয়টা কেটে গেছে। তো তিনি পরিষ্কার সরাসরি হুমকি দিয়েছেন, ইনি রাজনীতি করলেও কিন্তু একজন কট্টর ধর্মগুরুর মতন কথা বলছেন, এবং এর হলিয়াও সেরকম, সেইভাবেই চলাফেরা করেন। সবসময় দেখান যে মুসলিম ভোট 27% বা 28% বা 30%, এই কথাটা সবসময় বলেন। সব সময় দেখা গেছে যে মুসলিম ভোটের দাওয়াই দিতে থাকেন, অর্থাৎ পুরো মুসলিম ভোট উনি ক্যাপচার করে রেখেছেন। আমার কথা না শুনলে মুসলিম ভোট তোমার পেছন থেকে সরে যাবে, যেমন সিপিএম এর পেছন থেকে সরে গেছিল। কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই হুমকির পেছনে আরো যে গল্প আছে, তা হয়তো মমতা ব্যানার্জির মতন তুখোর রাজনীতিবিদ তারাও জানেন। তখন সিপিএম সরে গিয়ে যখন তৃণমূল আসছিল ক্ষমতায়, তৃণমূল এসে গেছিল, সেই সময়টাতে সিপিএম একটা মুসলিম তোষণকারী দল ছিল, সেখান থেকে আরেকটা মুসলিম তোষণকারী দল তৃণমূল আসছে। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবাংলায় বিগ ব্যানারে কোনো তৃণমূল ছাড়া কোনো মুসলিম তোষণকারী দল নেই। আইএসএফ আছে, কিন্তু বিগ ব্যানার নেই তাদের। তারা ক্ষমতায় আসার মতন পরিস্থিতি নেই, তাদের সর্বজন গ্রাহ্যতা নেই। না থাকার কারণে এই হুমকিটা কি আদৌ কার্যকর? এই হুমকিটা কি মমতা ব্যানার্জি আদৌ মানবেন বলে মনে হয়, বা মমতা ব্যানার্জি এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে মনে হয়? সিদ্দিকুল্লাহ চৌধুরীকে এই রাজনীতির এই কঠিন পরিস্থিতিতে, যেখানে বিজেপি ধীরে ধীরে তার শক্তি সঞ্চয় করছে, আবার চটাবেন বলে মনে হয়? আমার তো মনে হয় না যে এই মুহূর্তে মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে চটাবেন বলে। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে চটানোর কোনো অর্থ নেই এই মুহূর্তে। এই ভদ্রলোক সম্বন্ধে আরো একটু যদি হুলিয়া আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন মানসিকতাটা কোথায়। যখন 3 তালাক সরছিল, কেন্দ্র থেকে আইন করে 3 তালাক বাদ দেওয়া হলো 2016 সালে, সেই সময় ভদ্রলোক বলেছিলেন যে এটা মুসলিম সমাজের অঙ্গ, 3 তালাক আমাদের ধর্মের অঙ্গ। তো 3 তালাক কখনোই কোনোভাবে বাতিল হতে পারে না। 3 তালাক বাতিল হতে পারে না, তো আমরা এই আইন মানি না। অর্থাৎ ওই 3 তালাক বাতিল হওয়ার যে আইন ছিল, ওই আইন মানি না। মুসলিম সমাজ শরিয়া কানুনে চলবে, এ কথা তিনি বলেছিলেন। তারপরে
যখন ওয়াকফ বোর্ড বিল সংক্রান্ত আইনটি পাস হওয়ার সময় আসছিল, তখন সিদ্দিকুল্লাহ চৌধুরী কিন্তু ভয়ঙ্কর হুমকি দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারকে। বলেছিলেন যে কলকাতা সারা পশ্চিমবাংলার 50টি জায়গায় 10,000 করে জমায়েত করবে, 10,000 জন করে জমায়েত করবে, অর্থাৎ মুসলিমদের জমায়েত করবে। আর যখনই দেখবেন যে মুসলিমদের জমায়েত হচ্ছে, কখনো শান্তিপূর্ণভাবে শেষ হয়নি তা কখনো, তো কেন্দ্রীয় সরকারকে কিন্তু এই ভয় তিনি দিয়েছিলেন। কেন্দ্রীয় সরকার গায়ে লাগায়নি, কিন্তু সেই জমায়েত করেও বিল আটকাতে পারেনি, ওয়াকফ বোর্ড বিল আটকাতে পারেনি। অর্থাৎ মুসলিম সমাজের উন্নতি হলো বা না হলো, এদের সেই দিকে নজর নেই। কি করে মুসলিম অশিক্ষিত, কম পড়ালেখা মুসলিম সমাজকে, এদেরকে নাড়িয়ে বেড়াতে হবে, সেটা এই এই ধরনের নেতারা খুব ভালো করেই জানেন। আর এদের দল বদলাতে সময় লাগে না। আজকে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূল কংগ্রেসে আছে, ধরুন আগামী বছরে বিজেপি ক্ষমতায় আসলো, তখন কিন্তু এই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বিজেপিতেই দেখতে পাবেন। কারণ এদের মধ্যে একটা দারুণ গুণ আছে, দারুণ নেচারটা সুন্দর। যে দল ক্ষমতায় আছে সেই দলের সঙ্গে সঙ্গে ভিড়ে যাওয়া, সে যতই অচ্যুত পার্টি হোক, সেই দলের সঙ্গে সঙ্গে ঢুকে যাওয়া, এবং তাতে এদের কোথাও কোথাও বাজে না। কারণ জানে যে নিজের আখের গোছাতে হলে, নিজেদের আখের গোছাতে হলে এরকম কখনো বিরোধী পার্টিতে থেকে এরকম আখের গোছানো যাবে না। তো এরা কখনোই বিরোধী পার্টিতে থাকার কোনো সিস্টেম এদের নেই। যখনই যে দল ক্ষমতায় এসছে, তখন সেই দলে টপকে পড়ে, সেই দলের ক্রিম খেয়েছেন এরা। তো মমতা ব্যানার্জিকে দেখা যাক, মমতা ব্যানার্জি এই সিদ্দিকুল্লাহ চৌধুরী যে হুমকি দিয়েছেন, দেখি মমতা ব্যানার্জি কি অ্যাকশন নেন, আমরা অপেক্ষায় রইলাম।